ডিয়ার ভিউয়ার্স, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম ভারতের সঙ্গে সম্পর্কের এত অবনতি ঘটল। 1971 সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। সেই থেকে কিছুদিন পূর্ব পর্যন্ত এই প্রতিবেশী দেশটির সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় ছিল। কিন্তু সমস্যা হলো 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেন। বাংলাদেশ দায়িত্বভার গ্রহণ করেন তদারকি সরকার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার পর হইতে ধীরে ধীরে ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি ঘটতে থাকে। কিন্তু এই অবনতি চরম পর্যায়ে পৌঁছায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে। ডিয়ার ভিউয়ার্স, পুরো বিষয়টি আমি অত্যন্ত সহজভাবে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। আপনাদের নিকট অনুরোধ, আপনার পুরো ভিডিওটি অত্যন্ত মনোসংযোগ সহকারে দেখবেন। দেখুন, মূল বিষয় যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। চিন্ময় কৃষ্ণ দাস হলেন সনাতনী জাগরণী জোটের একজন নেতা এবং ইসকন সংস্থার সদস্য। 19 জন সঙ্গী সহ তার বিরুদ্ধে 30শে অক্টোবর কোর্টে মামলা দায়ের করা হয় এবং 25শে নভেম্বর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হইতে বিকাল 5টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো বাংলাদেশ সরকার পক্ষ হতে দেওয়া হয়েছিল সেগুলি হলো তিনি নাকি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছিলেন এবং দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছিলেন এবং তিনি নাকি শিশুদের যৌন নির্যাতন করতেন এবং বাংলাদেশের তদারকি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তিনি নাকি ষড়যন্ত্র করতেন। এই এলিগেশনগুলি তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল। যদিও অনেক বিশেষজ্ঞদের মত চিন্ময় কৃষ্ণ দাস হলেন বাংলাদেশ সরকারের ষড়যন্ত্র এবং চক্রান্তের শিকার। এখানে বলে রাখি, যেদিন চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের কোর্ট প্রাঙ্গণে হাজির করা হয়েছিল সেদিনে তার হাজার হাজার অনুগামী সেই কোর্ট প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন এবং তাদের মধ্যে একটি বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয়েছিল এবং সেখানে একজন বাংলাদেশি সরকারি অ্যাডভোকেট নাম সাইফুল ইসলাম তিনি নিহত হয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা বাংলাদেশ জুড়ে উত্তেজনার আগুন জ্বলে ওঠে এবং এরই মধ্যে বলে রাখি, সেখানকার কিছু কিছু অংশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন হয়, তার মধ্যে কিছু কিছু বাড়ি ভাঙচুর হয় এবং কিছু কিছু মানুষ আহত হয়। যদিও এটি নিন্দনীয় ব্যাপার, আমি এর নিন্দা করি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আমি এর নিন্দা জানাচ্ছি। যেখানেই মানব অধিকার বিঘ্নিত হবে আমি তারও প্রতিবাদ জানাই। যেমন প্রতিবাদ জানাচ্ছি কিছুদিন আগে উত্তরপ্রদেশের সম্বল মসজিদের পরিপ্রেক্ষিতে 4 জন মুসলিম যুবক পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, তারও প্রতিবাদ জানাই। যেখানে মানবাধিকার বিঘ্নিত হবে সেখানে জাতি ধর্ম বর্ণ কোনো কিছু দেখার দরকার নেই, সেখানে প্রতিবাদ জানানো উচিত। সুতরাং এই বিষয় নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। সম্প্রতি বাংলাদেশ সরকার ভারতের যত স্যাটেলাইট টিভি চ্যানেল আছে সেটি নিষিদ্ধ ঘোষণা করে এবং ভারতের পক্ষ হইতে বাংলাদেশের ভিসা এবং সেখানে আমদানি রপ্তানি সাময়িক স্থগিত রাখা হয় এবং ভারতের কিছু কিছু সেবা প্রতিষ্ঠান তারা বলে যে বাংলাদেশে কোনো মানুষকে তারা সেবা শুশ্রূষা দেবে না, কেননা যেহেতু তারা বাংলাদেশ জাতীয় পতাকা অবমাননা করেছেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমি বলি আশা করছি যে খুব দ্রুত এই দুটি দেশের পুনরায় সম্পর্ক স্বাভাবিক হোক, যাতে করে আমাদের দু দেশের মানুষেরই উপকার। তবে এতে আমাদের দু দেশের নাগরিকদের সচেতন হতে হবে এবং দুই দেশের নাগরিককে দুই দেশের প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তি জ্ঞাপন করতে হবে এবং বিশেষ করে এই দুই দেশের মিডিয়াকে সংযত হয়ে খবর পরিবেশন করতে হবে, যাতে করে এই দুই দেশের মধ্যে কোনো উত্তেজনা না ছড়ায়। আমি আশা করব
পুনরায় এই দুই দেশের মধ্যে সম্পর্ক আগের মতো আবার স্বাভাবিক হবে। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করছি ব্যাপারটি মোটামুটি আপনারা কিছুটা হলেও একটা প্রাথমিক ধারণা এসছে। আমি বারবারও বলি এবং আবারও বলবো, আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি।